সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াং পেন পিসি, ওয়েলকাম টু আনাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি। বেশ কিছু বিষয় রয়েছে, একদিকে আমাদের এফসি এশিয়ান কাপ চলছে, সুপার কাপ চলছে, ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, বহু বিষয় নিয়ে কিন্তু মার্কেটে গুঞ্জন রয়েছে, কথা হচ্ছে, ম্যাচ হচ্ছে, সব কিছু নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তাগড়া তাগড়া কিছু ব্যাপার রয়েছে, আই হোপ সেগুলো শুনলে অবশ্যই সবার ভালো লাগবে। শুরুটা করবো কিন্তু এফসি এশিয়ান কাপ দিয়ে। জানো অলরেডি পরশু থেকে শুরু হয়ে গেছে, ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে, সেই নিয়ে ভিডিও আপলোড হয়েছে, যারা দেখোনি সেই রিভিউ দেখতে পারো। আমরা সিরিয়াসলি খুব ভালো খেলেছি। 2011 এই ম্যাচটা অস্ট্রেলিয়া আমাদের 4-0 গোলে ধুয়ে দিয়েছিল, বাট আমরা কোথাও এই গতকালের ম্যাচটা 2-0 রেজাল্টে শেষ করতে পেরেছি। এবং কিছু লাকি এসকেপ অস্ট্রেলিয়ার জন্য হয়েছে, কিছু সমস্যা আমাদের ক্ষেত্রে ছিল, বাট ঠিক আছে, চলো, আই হোপ আমরা অনেকটা ইমপ্রুভ করেছি ডিফেন্সিভলি, কিছুটা অ্যাটাকিং ইমপ্রুভমেন্ট এবং অবশ্যই মাঝমাঠ দখলে ইমপ্রুভমেন্ট করতে পারলে কিন্তু আগামী দিনে আমাদের ফুটবলটা আরও বেটার ওয়েতে এগোবে। এখানে অন্য কিছু ব্যাপার না, বাট স্টিল আমরা যেভাবে এগোচ্ছি সেটা কিন্তু ঠিক রাস্তা রয়েছে। যেটা মেন ব্যাপার, যে ম্যাচগুলো যেভাবে চলছে, প্রথম ম্যাচটা কাতার 3-0 গোলে লেবাননকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচটা চাইনিজ পিয়ার অর্থাৎ চায়না রিপাবলিক, তাদের সাথে তাজিকিস্তানের ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তারপর অবশ্যই আমাদের ম্যাচটা আমরা 2-0 গোলে হেরেছি, এবং যেটা আনএক্সপেক্টেড রেজাল্টের ম্যাচ হয়েছে সেটা একদম যেটা রাত্রের ম্যাচ ছিল, অর্থাৎ সিরিয়া ভার্সেস উজবেকিস্তান। যেই দিকে আমাদের নজর ছিল, যে 90 মিনিট আমরা কোথাও অনেকেই খেলাটাকে এনজয় করেছি এবং বুঝতে পেরেছি যে এই দুটো টিম কিন্তু আমাদের জন্য ইজি কেক ওয়াক হবে না। উজবেকিস্তান তারা আনএক্সপেক্টেডলি ম্যাচটা ড্র করেছে, সিরিয়া অসাধারণ ম্যাচটাকে খেলেছে, তারা ডিফেন্সিভলি যতটা ভালো ছিল ততটাই কিন্তু অ্যাটাকে উঠে গেছে, একটা গোল হয়ে গেছিলো, অফসাইডে বাতিল হয়। তো কোথাও অ্যাপ্রোচ কিন্তু সিরিয়ার এরকম ছিল না যে আমরা শুধু ডিফেন্সিভ খেলবো, ওরা কিন্তু পাল্টা অ্যাটাকের রাস্তাতে উঠে গেছে। মানে খেলা দেখে অন্তত একটা সময় আমরা বুঝতে পারিনি যে উজবেকিস্তানের র্যাঙ্কিং 68 না সিরিয়ার র্যাঙ্কিং 68। সত্যি সিরিয়া কিন্তু 91 র্যাঙ্কিংয়ের দেশ হয়েও যথেষ্ট ভালো খেলেছে। ওদের যে ইম্প্রুভমেন্ট আমি আগেই বলেছিলাম, ওরা বেশ কিছু প্লেয়ার, ওদের বংশোদ্ভূত প্লেয়ারকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে, যার মধ্যে আর্জেন্টাইন দুজন প্লেয়ার তো রয়েছে, এজেকুয়েল হ্যাম, এই প্লেয়ারটা অসাধারণ মাঝমাঠ দখল করে রেখেছিল। তো কোথাও সিরিয়া কিন্তু যথেষ্ট টাফ টিম একটা, এবং আগামী দুটো ম্যাচ আমাদের জন্য টাফেস্ট হতে যাচ্ছে, যেহেতু এই ম্যাচটা ড্র হয়ে গেল। উজবেকিস্তানও কিন্তু আমাদেরকে হারানোর চেষ্টা করবে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী রেজাল্ট হবে কেউ জানে না, আমাদের হারানোর চেষ্টা করবে, এবং সিরিয়াও কিন্তু একটা চেষ্টা করবে টপ 3-তে থাকার মধ্যে। দেখা যাক দুটো ম্যাচে আমাদের কী রেজাল্ট প্লেয়াররা তুলে ধরতে পারে। এবং আজকে কিন্তু অবশ্যই জাপান নামছে ভিয়েতনামের এগেনস্টে, ইউএইর খেলা রয়েছে, এবং তার পাশাপাশি ইরানও কিন্তু নামছে। 3টে ম্যাচ উপভোগ্য হবে, আই হোপ আমরা এনজয় করবো। কিন্তু তার পাশাপাশি সুপার কাপও রয়েছে, সুপার কাপের বিষয়ে আসবো পরে। তার আগে কিছু ট্রান্সফার রিলেটেড ব্যাপার শেয়ার করা যায়, যার মধ্যে প্রথমটা হচ্ছে এডু বেদিয়া, যার সাথে অনেকে মোহনবাগানের কয়েকদিন ধরে লিঙ্ক করা ছিল জোর করে, যে হাবাসের পছন্দের প্লেয়ার। ভাই আইএসএল তো দূরের কথা, চলে যাচ্ছে স্পেনের 4th ডিভিশনে, মানে যথেষ্ট পরিমাণে তার ডাউনগ্রেড হচ্ছে। এবং গোকুলাম কেরালার সাথে তার মিউচুয়ালি কন্ট্রাক্ট কিন্তু পার্টওয়েজ হয়ে গেছে, টাটা বাই বাই হয়ে গেছে, এবং 4th ডিভিশনের ক্লাবে কিন্তু এডু বেদিয়া যাচ্ছে। এমন কিছু কোয়ালিটির মধ্যে ছিল না যে এডু বেদিয়ার জন্য মোহনবাগান কোনোভাবে এগোবে, বা অন্য কোনো আইএসএল ক্লাবও তারা এগোবে বলে। অলরেডি যে ডাউনফলটা আমরা গত সিজনে গোয়ার জার্সিতে কিন্তু দেখতে পেয়েছিলাম। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মোহাম্মদ ইয়াসিরের ব্যাপারটা। পরশু দিন রাত্রেই সব কিছু কনফার্ম হয়ে গেছে, বাট কালকে ন্যাশনাল টিমের ব্যাপার নিয়ে এতটাই আমরা বিজি ছিলাম যে কথা বলতেই ভুলে গেছি। মোহাম্মদ ইয়াসিরের কিন্তু লোন মুভটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে এফসি গোয়াতে, তার আবারও এফসি গোয়াতে ঘর বাপসি হয়েছে। এবং একটা গুঞ্জন ছিল যে ওড়িশা এফসি কিন্তু ট্রাই করতে পারে, কারণ ওড়িশা এফসি দরকার রয়েছে। আর এই ক্ষেত্রে এফসি গোয়া আমি বলবো যে একটা স্মার্ট মুভ করলো, কারণ ভিক্টর রড্রিগেজের ছিটকে যাওয়া চোটের কারণে, এবং ওই জায়গাতে ব্র্যান্ডনের এই মুহূর্তে না থাকা, কোথাও ইয়াসির কিন্তু সুপার কাপে একটা বিরাট ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে। এবং অবশ্যই থ্রু আউট দ্য আইএসএল সেকেন্ড লেগ, কারণ ভিক্টরের বদলি হিসেবে কোন বিদেশি প্লেয়ার আসবে এটা এখনও অবধি অজানা। রায়ান এডওয়ার্ডসের নাম আছে, ঠিক আছে, সব মানা যাচ্ছে, বাট কোথাও ইয়াসিরের ইনক্লুশনটা, এবং যেভাবে ইয়াসিরের থেকে হায়দ্রাবাদে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি তার বেস্টটা বার করে এনেছিলেন, কোথাও আমার মনে হয় যে সেটা কিন্তু গোয়াতেও তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন, যে ইয়াসিরকে মাল্টিপল রোলে ইউজ করা, কখনো উইং ধরে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডে, কখনো কিছুটা সেন্ট্রালে হোল্ডিংয়ের কাজে। আমার মনে হয় যে একটা বড় প্লেয়ার বা বড় মুভ কিন্তু এফসি গোয়ার ক্ষেত্রে হলো। এবং ডোমেস্টিক সিগনেচার যতগুলো আমরা এই ট্রান্সফার উইন্ডোরে দেখবো উইন্টারে, সেটার মধ্যে কিন্তু ইয়াসিরের এই মুভটা, এটা একটা স্মার্ট মুভ হয়ে থেকে যাবে। তো বিগেস্ট মুভ হবে কি হবে না সেটা তো 31 তারিখের পর আমরা কথা বলতে পারবো, বাট এটা যে সবথেকে স্মার্টেস্ট একটা মুভ আমার মতে কিন্তু এটা এখনই বলে দেওয়া যেতে পারে। এর পরের ব্যাপারটা অবশ্যই কিন্তু কথা বলতে হবে অ্যান্থনি লোপেজ হাবাসকে নিয়ে, কারণ অনেকেই জানতে চাইছে হাবাস আসবে কবে। আই হোপ প্রত্যেকেই জেনে গেছো, কারোরা জানতে বাকি নেই। অ্যান্থনি লোপেজ হাবাস কিন্তু আগামীকাল
তিনি ইন্ডিয়াতে নামছেন এবং সরাসরি তিনি ওড়িশাতে টিমের সাথে কিন্তু যোগ দেবেন। দেখা যাক তারপরে কী কী চেঞ্জেস আসে, যেটা সবার এক্সপেকটেশন ছিল যে ডার্বির আগে যেন হাবাস এসে যায়, কারণ মোহনবাগানের যা কন্ডিশন রয়েছে সেখানে হাবাসের মতো একটা ব্রেন যদি টিমের সাথে কাজ করে তাহলে কোথাও ডার্বিতে একটা অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগান এই ক্ষেত্রে পাবে। দেখো তুল্যমূল্য লড়াই হবে, কারণ আজকে সুপার কাপে দুটো ম্যাচ রয়েছে, তার উপরে বেশ করে ডার্বির কী রেজাল্ট হবে সেটা আমরা এখন থেকে আন্দাজ করতে পারবো আজকের অন্তত দুটো ম্যাচ দেখার পরে। নেক্সট ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে নিখিল পূজারিকে নিয়ে, কারণ নিখিল পূজারি যে একটা গুঞ্জন ছিল যে লোনে ইস্টবেঙ্গলে মুভ করতে পারে, সেটা কমপ্লিট তো এখনই বলবো না, বাট হ্যাঁ তার প্রসেস কিন্তু ভালো জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং হায়দ্রাবাদ এফসি লাস্ট এই দুজন প্লেয়ারকেই কিন্তু লোনে ছাড়বে। একটা হচ্ছে নিখিল পূজারি, দ্বিতীয় হচ্ছে চিংলেনসানা সিং, কারণ তাদের স্যালারিটা এতটাই হাই লেভেলে যে তাদের পক্ষে মেটানো তো সম্ভবই না, বা এই প্লেয়াররাও আর থাকতে চাইছে না, তাদেরকে লোনে ছেড়ে দেওয়া হবে। এবং এখানে অনেকে জানতে চেয়েছে যে এই প্লেয়ারদের লোনে ছাড়া হচ্ছে কেন, এরা কমপ্লিট ট্রান্সফার করতে পারবে না বা অন্য কোনো ক্লাবও কেন কমপ্লিট ট্রান্সফার করাচ্ছে না। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে অলরেডি এই সমস্ত প্লেয়ারদের কিন্তু স্যালারি পেন্ডিং রয়েছে, তো যতক্ষণ না তার প্রিভিয়াস ক্লাবের স্যালারি পুরো কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ট্রান্সফার ফি দিয়ে এই সিজনে কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারবে না। এই ক্ষেত্রে দুটো প্রবলেম রয়েছে, এক হচ্ছে প্লেয়াররা অবশ্যই চাইবে যে তার এক্সিস্টিং ক্লাব থেকে পুরো স্যালারিটা উইথড্র করতে, অথবা যদি তার নতুন ক্লাব তাকে সেই স্যালারি মিটিয়ে দেয়, তার পুরনো ক্লাবের সাথে বোঝাপড়া করে তাহলেও ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যে নতুন ক্লাব তাদের নিতেই চাইবে তারা কিন্তু কখনোই যে ডিউ স্যালারি রয়েছে সেটা মেটাতে চাইবে না, কারণ তার পরিমাণটা কিন্তু হিউজ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কোথাও আপাতত হায়দ্রাবাদ চেষ্টা করছে যে এই সমস্ত প্লেয়ারদেরকে লোনে ছাড়তে, তাদের গেম টাইমটা বজায় রাখতে, তাদের যে কন্ডিশন রয়েছে সেটাকে টিপটপ রাখতে এবং অবশ্যই তারা যাতে স্যালারি পায় সেই দিকটাও দেখতে, যাতে সামার ট্রান্সফার উইন্ডোতে এদেরকে নেগোসিয়েট করে অন্য ভালো ক্লাবে উইথ ট্রান্সফার ফি তাদের ছাড়তে পারে। তো সেই রাস্তা ধরে আপাতত নিখিল পূজারি ইস্টবেঙ্গলের পথে আসতে পারে এরকম একটা সম্ভাবনা জোরালো হয়ে উঠে আসছে এবং অলমোস্ট একটা অ্যাডভান্স স্টেজে আছে বলে অনেকে ক্লেম করছে। তো দেখা যাক কী হয় না। এরপর অবশ্যই যদি কথা বলি সুপার কাপ নিয়ে, তাহলে সুপার কাপ নিয়ে ছোট্ট করে বলতে চাই যে দুটো ম্যাচ রয়েছে ব্যাক টু ব্যাক। প্রথমে মোহনবাগানের ম্যাচ, তারপরে ইস্টবেঙ্গলের ম্যাচ। মোহনবাগানের সাথে হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদ কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা ভালো ফাইট তুলে ধরেছিল, তাদের লিমিটেশনস নিয়েও, নতুন প্লেয়ার, ইয়াং প্লেয়ার তাদের নিয়েও কিন্তু ফাইট তুলে ধরেছিল এবং সেই স্পিরিটটা কোথাও আজকে মোহনবাগানের বিরুদ্ধেও তারা দেখাতে চাইবে। এত ইজিলি কিন্তু মোহনবাগানকে জিততে দেবে না। ইস্টবেঙ্গলের ব্যাপারটাও কিন্তু সেম, শ্রীনিধি ডেকান কিন্তু অবশ্যই একটা টাফ প্রতিপক্ষ হবে, কারণ যেভাবে ওরা মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছিল যে গোল না খাওয়া এবং পাল্টা অ্যাটাক তুলে ধরা, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল এগেইনস্টে করতে চাইবে। পুরো ইকুয়েশনটা দুটো টিমই কিন্তু ঘাঁটার চেষ্টা করবে, বাট সেটা কতটা বাংলার দুটো টিম কনজিউম করে এবং পাল্টা কি নিয়ে আসে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় হবে। এবং প্রথম ম্যাচে মোহনবাগানের কিন্তু স্টার্টিং লাইন আপ এই মুহূর্তে সামনে এসে গেছে, যেখানে রাজ বাসফোর, ব্র্যান্ডন হামিলের আজকে কামব্যাক হয়েছে, দিমিত্রি পেত্রাতস, হুগো বুমো, কিয়ান নাসরি, হেক্টর ইউস্তে, আর সানোয়ার শেখ, গ্লেন মার্টিন্সেরও আজকে কামব্যাক হয়েছে, অনেকদিন পর চোট থেকে ফিরেছে। জেসন কামিংস, আশিস রায় অ্যান্ড সুহেল আহমেদ ভাট। সাদিকু কিন্তু না তো স্টার্টিং 11-এ রয়েছে না তো বেঞ্চে রয়েছে, তো কোথাও কিন্তু সাদিকুকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে অবশ্যই সুহেল স্টার্ট পেয়েছে, গ্লেন ফিরেছে অ্যান্ড অবভিয়াসলি ব্র্যান্ডন হামিল আজকে টিমকে লিড করতে চলেছে। দেখা যাক কী হয়। অবশ্যই একটা ইন্টারেস্টিং লাইন আপ এবং কীভাবে ক্লিফোর্ড মিরান্ডা ফাইনালি হায়দ্রাবাদের বিরুদ্ধে, হায়দ্রাবাদ উইদাউট ফরেনার, উইদাউট দ্য সিনিয়র প্লেয়ার্স, কীভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করছে এবং কত বেশি গোলের জেতার চেষ্টা করছে সেটা অবশ্যই আমরা 90 মিনিট পর দেখতে পাবো। এবং তারপর ম্যাচ শেষে কিন্তু ম্যাচ রিভিউ অবভিয়াসলি থাকবে। ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে বেশি কিছু বলার নেই, একই ব্যাপার। ওই শ্রীনিধি ডেকান কিন্তু আগের ম্যাচটা সিরিয়াসলি মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলেছিল, ভালো খেলার চেষ্টা করেছিল, বিল্ড আপ প্লে ভালো করছিল, বাট দেখো এন্ড অফ দ্য ডে বড় টিম, তারা কিন্তু জয় ছিনিয়ে নেওয়ার সব রকম রাস্তাতেই থাকবে এবং ইস্টবেঙ্গলও কিন্তু আজকে সেরকমই একটা অ্যাপ্রোচ শেষ অবধি অবশ্যই দেখাবে বলে মনে হয়। অ্যান্ড অবভিয়াসলি ম্যাচের পর কিন্তু ম্যাচ রিভিউ নিশ্চিতভাবেই আসবে। সো বাস এই ভিডিওটা এই অবধি, এর বিষয়ে কিছু বলার নেই। ম্যাচগুলোকে এনজয় করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।